ঈদের শুভেচ্ছা সবাইকে। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির ঈদের বিশেষ আয়োজন অ্যারিস্টো ফার্মা নিবেদিত সেবায় আনন্দে। এই সেবার আনন্দের আড্ডায় আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ ডাক্তার আজিমুন্নেসা, ডাক্তার তানজিনা জান্নাত এবং ডাক্তার শাহিন ইবনে রহমান। ঈদ মোবারক সবাইকে এবং শুভেচ্ছা। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো মানে ঈদের সময় সব সময় কাজে থাকতে হয় ডাক্তার হিসেবে, কিন্তু এই সেবায় মানে আমাদের কাজটা তো সেবা দান করা, এই সেবার মধ্যে থাকতে গিয়েই তো আনন্দ খুঁজে নিতে হয় এবং খোঁজার চেয়ে বড় কথা উই এনজয়। এই জিনিসটা নিয়ে আমরা তো কথা বলবো। আমি একদম প্রথমে ডাক্তার আজিমুন্নেসা আপু আপনার কাছে জানতে চাই, ক্যারিয়ার শুরুর পর থেকে মানে ডাক্তার হওয়ার পর থেকে ইন্টার্নির সময় থেকেই তো আমাদের কাজ শুরু হয়ে যায়, সেখান থেকে ঈদের কি কোনো ঘটনা আছে যেটা আপনাকে এখনো নাড়া দেয় বা স্মৃতিতে মনে পড়ে? এরকম তো অনেকগুলো আসলে ঘটনা আছে। একটা মেমোরেবল যেটা আমার এই মুহূর্তে আসলে মনে পড়ছে, ইউজুয়ালি যেটা হয় আমাদের অমুসলিম কলিগ যারা আছে তারা সাধারণত দেখা যায় যে ঈদের ডিউটি করে। পারতপক্ষে মুসলিমদেরকে ঈদের দিনটা অ্যাভয়েড করা হয় আর কি, যে স্কেপ করে যে অমুসলিমদের দেওয়া হয়। কিন্তু কখনো কখনো দেখা যায় যে অমুসলিম কলিগ যদি না থাকে তখন ঈদের দিনেও আমাদের ডিউটি করতে হয়। তো আমার এরকম একবার হয়েছিল, আমার তখন কার্ডিওলজিতে প্লেসমেন্ট বারডেম হসপিটালে। আমাদের অমুসলিম কলিগ ছিল না, যে কারণে আমাকে ঈদের দিনই ডিউটি করতে হয়েছিল। তো তখন বয়সও অল্প ছিল, আবেগও কাজ করেছিল। আমার তখন নতুন নতুন বিয়ে। তো এটা যদিও আমার হাজব্যান্ড ডক্টর এবং আমার ফ্যামিলি ওয়েল এডুকেটেড ফ্যামিলি, কিন্তু তারপরও এটা একটা ইফেক্ট ফেলছিল আর কি, যে ঈদের দিনই তোমার যেতে হবে, কোনোভাবে এটা কি ইয়ে করতে পারলে না, চেঞ্জ করতে পারলে না। তো তারপরও যা হোক এটা ম্যানেজ করে আসলাম। তো আসার পরে যেটা হলো যে ওই দিন একটা কার্ডিয়াক ইমার্জেন্সি, সাথে পেশেন্টের হচ্ছে ডিকে, মানে অ্যাকিউট এমআই এবং ডিকে নিয়ে একজন পেশেন্ট আসলেন এবং আমাকে ইমার্জেন্সি থেকে ফোন দেওয়া হলো যে পেশেন্টটা কিন্তু খুব খারাপ, পেশেন্ট মানে এই মুহূর্তে সিসুতে দিতে পারছে না, ইউ হ্যাভ টু ম্যানেজ ইন ওয়ার্ড। দেন যদি বেশি ইয়ে লাগে তখন হয়তো, বাট ইসিজি হ্যাজ চেঞ্জ, ট্রোপোনিনে তখনও ওনারা সেন্ড করেছে, যেটা এখনও অ্যাভেলেবেল হয়নি। সাথে পেশেন্টের ডিকে, এবং বারডেম হসপিটাল যেহেতু ডায়াবেটিস স্পেশালাইজড হসপিটাল হিসেবে পরিচিত, যে কারণে পেশেন্টটাকে ওয়ার্ডে ভর্তি করা হলো। তো ওই মোমেন্টে ওই পেশেন্টটাকে আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি যে পেশেন্টটা যেন ইমপ্রুভ করুক, এবং আমি একদম পেশেন্টের নন রেকর্ডেবল বিপি ছিল, আমি দাঁড়িয়ে থেকে পেশেন্টকে ফ্লুইড দিলাম। এখন যেটা হচ্ছে যে পেশেন্টদের আত্মীয় স্বজন যারা আসছিল তারাও কিন্তু একটা ফেস্টিভ ভাইব নিয়েছিল আর কি, কারণ দে আর অলসো দে আর নট প্রিপেয়ার দ্যাট আজকে এরকম একটা ইমার্জেন্সি হবে। তারাও ওরকম ঈদের দিনে যেরকম আমরা ড্রেস আপ করি আর কি, একটা ফেস্টিভ মুড নিয়ে ওনারাও ছিলেন। ইভেন পেশেন্টও হচ্ছে ঈদের একটা পাঞ্জাবি পরেই উনি ছিলেন আর কি। উনি নামাজ পড়তে গিয়েছিলেন, নামাজে যে ওনার ওরকম সাডেনলি ওনার চেস্ট পেইন অ্যান্ড সাডেন কোলাপস, তারপরে তো উনি আসলেন। তো সেই পেশেন্টকে যখন আমি ট্রিটমেন্ট শুরু করলাম, এটা আনুমানিক হবে সকাল 9টা-10টা, এবং আমার ডিউটি ছিল রাত 8টা পর্যন্ত। বিকালের দিকে আমি দেখলাম যে পেশেন্ট ইমপ্রুভ করে গিয়েছে। তো ইন দ্য মিন টাইম আমি দুপুরে ঠিকমতো লাঞ্চও করতে পারি নাই, আর অন্যান্য ইয়ে তো বাকি থাকলোই আর কি। তো তারপরে যখন পেশেন্ট ইমপ্রুভ করলো, মানে আমারও অনেক ভালো লাগলো, এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা তারাও অনেক খুশি যে পেশেন্ট এখন কনশাস, পেশেন্ট কথা বলছে। তো যেটা ছিল যে ট্রোপোনিনায় পেশেন্টের লিক করে না, বাট দেয়ার ওয়াজ সাম ইস্কেমিক চেঞ্জ। আমরা তখন ওই পেশেন্টকে আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং হচ্ছে ডিকে হিসেবে ম্যানেজ করলাম, এবং পেশেন্ট আলটিমেটলি ইমপ্রুভ করি উনি বাসায় গেলেন। তো ওই একটা দিন যে আমি খুব মন খারাপ অবস্থায় আসলে বাসা থেকে এসেছিলাম, যে মানে ঈদের দিনও আমার ডিউটি করা লাগছে, বাট যখন বিকালবেলা পেশেন্টটা ইমপ্রুভ করে গেল এবং হাসি মুখে ওনার অ্যাটেন্ডেন্টদের চেহারাটা আমি দেখতে পেলাম, তখন আসলে আমার নিজেরও খুব ভালো লাগছিল, আমি সেই কষ্ট ভুলে গেলাম। ডক্টর শাহিন ভাইয়া, আপনার কাছে জানতে যাব আপনার এরকম কোনো মেমোরেবল স্মৃতি আছে কিনা? আসলে ঈদের দিনই যে ওরকম স্পেসিফিক তেমন কিছু নেই, কিন্তু যখন আমি ইন্টার্ন ঢুকবো, সদ্য পাস করে ইন্টার্নই ঢুকবো, তখন একটা নাইট ডিউটির ঘটনা আমি বলি, যেটা খুবই আমার কাছে মেমোরেবল। সাধারণত মেল যারা তারাই নাইট ডিউটিকে প্রেফার করে, আমরা সাধারণত ফিমেল কলিগ যারা আছে তাদেরকে সাধারণত আমরা ইভিনিং মর্নিংগুলোকে বেশি করতে বলি, নাইট ডিউটিগুলোকে আমরাই প্রেফার করি। তো একদিন নাইটে আমি ডিউটি করতেছিলাম, সাথে আমার সিনিয়র ডক্টর ছিলেন, মেডিকেল অফিসার, আমি তখন ইন্টার্ন। তো আমার এটা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে তখন আমি ইন্টার্ন করি। তখন একটা রোগী ভর্তি ছিলেন, ব্রঙ্কিয়াল অ্যাজমার একটা পেশেন্ট, খুব শ্বাসকষ্ট বা বয়স্ক রোগী, এবং সে ঈদের খুব কাছাকাছি, ঈদের জাস্ট ঈদটা আসবে আর কি। তখনই
রাত্রিবেলা হঠাৎ করে রোগীটা খারাপ হয়ে যায়। তো নাইট ডিউটিতে সাধারণত আমরা অনেকেই বলে যে নাইটে ঘুমাতে পারে না, কিন্তু নাইট ডিউটি আসলে তো ঘুমেন না। নাইট ডিউটি মানেই তো জেগে থাকা, রোগীর পাশে থাকা, কখন কি ইমার্জেন্সি ডেভেলপ করে সাথে সাথে অ্যাটেন্ড করা, কারণ দেরি করলেই সমস্যা হয়ে যেতে পারে, এখানে লাইফের প্রশ্ন। সেই জন্য নাইটে সাধারণত আমি ঘুমাই না আর কি, অন্যরা কী করে সেটা তো অন্যদের ব্যাপার, কিন্তু আমি সাধারণত ঘুম আসে না, জাস্ট শুয়ে থাকা। তো হঠাৎ করে ওয়ার্ড থেকে একজন সিস্টার ফোন দিলেন যে একটা রোগী হঠাৎ খারাপ হয়ে গেল, আসতে হবে, অ্যাটেন্ড করতে হবে। তো আমি সর্বপ্রথম অ্যাটেন্ড করি, যে দেখি রোগীটা অনেক রেস্টলেস হয়ে গেছে। আগে থেকে অ্যাজমা ফাইল কেটে দেখলাম যে অ্যাজমা, যদিও পেশেন্টটা আমাদের ইউনিটে ছিল না, তখন আমি যে ইউনিটে কাজ করতাম ওই ইউনিটে না, আরেকটা ইউনিটের, কিন্তু ইভিনিং নাইটের সবগুলো ইউনিটেরই যে প্রেজেন্ট থাকে ডিউটি ডক্টর তাকেই দেখতে হয়। তো সেই হিসাবেই আমি যাওয়ার পরে দেখলাম যে পেশেন্টটা যেহেতু অ্যাজমার পেশেন্ট এবং হঠাৎ করে শ্বাসকষ্ট ডেভেলপ করছে, দ্যাট মিনস সামথিং ইজ রং, মানে সেখানে হয়তো কার্ডিয়াক ফেইলিউর ডেভেলপ করতে পারে। তো পেশেন্টরা ওর যেহেতু লোকাল পেশেন্ট, ওরা লোকাল কিছু লোকজন অলরেডি জড়ো হয়ে গিয়েছে যে পেশেন্ট কেন, ভালোই তো ছিল, কেন এত খারাপ হয়ে গেল। কারণ তাদেরকে কাউন্সেলিং করা প্লাস পেশেন্ট ম্যানেজ করা এটা খুবই মুশকিল। আর পুরান ঢাকার মানুষ, আপনি হয়তো জানবেন, পুরান ঢাকার মানুষটা একটু অ্যাগ্রেসিভ হয়, সব কিছু গরম গরম চায় কিংবা সব কিছু আর্জেন্টলি চায়। তো যেহেতু আমি জুনিয়র, আমি খুব অতটা সাহসও পাচ্ছি না সিনিয়রকে যখন ডাকবো, তাতে আর সিনিয়র আস্তে আস্তে একটু সময় লাগে, সে আরেকটা কাজে ব্যস্ত ছিল। তো আমি অলরেডি পেশেন্টটাকে মোটামুটি আগে কাউন্সিলিং করলাম, পেশেন্টকে ম্যানেজ করলাম, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পেশেন্টটা সার্ভাইভ করছে, প্লাস স্টেবল হয়েছে, এবং ওই নাইটের ভিতরে স্টেবল হয়েছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই যারা অ্যাটেন্ডেন্স, ওরাই এসে আমাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানিয়ে আমার সাথে কুশল বিনিময় করলো, এবং আমার সার্ভিসে তারা খুব খুশি। এটাই আমার চাকরি জীবনের প্রথম যে অভিজ্ঞতা, এটাই আমার কাছে খুব ভালো লাগে। এবার পরবর্তী ঈদটা পার করলো ওরা সুন্দরভাবে, এটাই আমার কাছে খুব ভালো লাগে। এই যে মানে একদম পুরা সারাদিন স্যাক্রিফাইস করা, বিশেষ করে যে ছেলেরা কিন্তু ঈদের মানে চাঁদ রাতটা তো মেয়েরা মেহেন্দি দিয়ে পার করে, খুব ছেলেরা কিন্তু ঈদের রাতটা ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যেতে পারে, এটা সেটা স্যাক্রিফাইস করলেন ঈদের মানে পেশেন্টদের সাথে। এবং এই যে মানে ছোট ছোট ভালো লাগাটা, এটাই কিন্তু আমাদের এই যে মানে আনন্দটা যে পাই সেবার মধ্যে, ডাক্তার প্রফেশন ছাড়াও অন্যান্য অনেক প্রফেশনের সবাই থাকে, সবাই তো এই ঈদটাকে স্যাক্রিফাইস করে কারো না কারো উপকারের জন্য, সাধারণ মানুষের উপকারের জন্য, সেটাই আমরা করে আসলে ভালো লাগাটা কাজ করে। তানজিনা আপু, আপনার কাছে জানতে চাইবো, আপনার হয়তো, আপনি যেহেতু সবার চেয়ে জুনিয়র, সেই হিসেবে তো হয়তো এই এক্সপিরিয়েন্সগুলি এত ঈদ পান নাই পেশেন্টদের সাথে করার, কিন্তু তারপরও মানে ইন্টার্নির পর থেকেই তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফ শুরু হয়ে যায়। এই বাস্তবতাতে কি আপনার কোনো অভিজ্ঞতা আছে ঈদের দিন কাটানো রোগীদের সাথে? একবার আমার যেটা হয়েছিল যে ঈদের দিন ঠিক না, আসলে ঈদের ঠিক আগের দিন একটা ডিউটি ছিল, যেটা তো আসলে ছুটির মধ্যে, ঈদের ছুটিতেই পড়ে। তো আমি এই ব্যাপারে একটা জিনিস একটু বলে রাখতে চাই যে আসলে আমরা আমাদের নন মুসলিম কলিগদের প্রতি আমরা আসলে খুবই কৃতজ্ঞ। ঈদের দিন খুব ইমার্জেন্সি বা নন মুসলিম কেউ না থাকলেও হয়তো ডিউটি করতে হয়, কিন্তু নন মুসলিমরা আমাদেরকে সব দিক থেকে সর্বাত্মকভাবে ঈদের দিনগুলো বা ঈদের যে কয়েকদিন সরকারি ছুটি থাকে ওই দিনগুলোতে আমাদেরকে সাহায্য করে। তো ঈদের ঠিক আগের দিন আমি তখন সোহরাওয়ার্দীতে ট্রেনিং পিরিয়ডে, এবং তখন আমার দুটো বাচ্চাই ছোট, একজনের তখন 2.5 বছর, আরেকজনের তখন মানে জাস্ট 7 মান্থস এরকম। তখন হচ্ছে আমার ঠিক ঈদের আগের দিন ডিউটি, তখন একটু মন খারাপ ছিল, বাট আমার এখন সেরকম কোনো ইমার্জেন্সি ম্যানেজ করেছি ওইটা মনে পড়ছে না, কিন্তু এটাও বলে রাখা ঠিক যে ঈদের দিন বা ঈদের আগের দিন ছুটির দিনগুলোতে আসলে ইমার্জেন্সি পেশেন্টগুলোই আসে। হ্যাঁ, নর্মাল পেশেন্ট দেখা যায় যে খুব খারাপ না হলে রোগীরা কিন্তু আসলে হাসপাতালে অ্যাটেন্ড করে না। তো দেখা যায় যে যেসব পেশেন্ট আসছিল ওদেরকে অ্যাটেন্ড করা বা ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া, এগুলোতে আসলে হয়তো বাসা থেকে বের হয়েছি বলে ঈদের আগের দিন হয়তো একটু মন খারাপ লাগা কাজ করে, বাচ্চাদেরকে রেখে আসছে বলে মন খারাপ লাগা কাজ করে, কিন্তু দেখা যায় যে দিন শেষে একটা ভালো লাগার একটা অনুভূতিও আসে যে না, যতই ঈদের দিন হোক বা ঈদের আগের দিন হোক, এই যে রোগীদেরকে একটু সময় দিতে পেরেছি, রোগীদেরকে একটু হেল্প করতে পেরেছি, এটাতে একটা আসলে স্যাটিসফ্যাকশন আসে। এই স্যাটিসফ্যাকশনটা নিয়ে আসলে আমরা তো মানে আমাদের ভালো লাগাটা কাজ করে। এবং এই যে আজিমুন আপু যে বললেন যে ওই যে পেশেন্টের লোকরা যে আপনার উপর মানে একটা স্যাটিসফ্যাকশনের মানে কৃতজ্ঞতাটা দেখানো,
রোগীর কাছ থেকে, রোগীর মানুষের কাছ থেকে এই কৃতজ্ঞতাটা, এই ভালোবাসাটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি বড় পাওয়া। আমি যেটা মনে করি, এই কৃতজ্ঞতার মধ্যে এই দোয়াটাই হচ্ছে গিয়ে একটা ডাক্তার সেটাই। হিসেবে আমাদের সবচেয়ে বেশি ব্লেসিং, এবং এটাই দেয় আনন্দ। জি জি। আমি ওই যে ঈদের গল্পটা আপনি যেটা বললেন সেখানে আসি। এরকম তো ঈদের আগে পরে, যেটা আমাদের ঈদের আগের দিন সবার সাপোর্টের পরও কিন্তু দেখা যায় যে আমাদের মাঝে মাঝে ডিউটি করা লাগে, আর যখন এরকম সিনিয়র পজিশনে আমরা চলে যাচ্ছি তখন কিন্তু অন কলে সাপোর্ট দেওয়া লাগে। একদম এটা তো লাগবে। সবসময়। যদি যাওয়াও লাগে হসপিটালে বা ক্লিনিকে, যেখানেই হোক, আপনি কি ঈদের ড্রেসটা তখন পরেন, নাকি জাস্ট আমাদের স্বাভাবিক যে মানে হসপিটালের ড্রেস সেভাবেই যেতে হয়? না, আমি ট্রাই করি ঈদের ড্রেসটা পরার। ঈদের dress। আমি ট্রাই করি একটা ফেস্টিভ মুড যেন থাকুক। সেটা হয়তো এখন কি হয়, আমাদের আসলে ঈদে একাধিক ড্রেসই থাকে। এখনকার ছোটবেলার সময়টা তো আলাদা। তো হয়তো যেটা রাতে পরতাম সেটা না, যেটা দিনের বেলায় পরবো সেরকম একটা আমি ফেস্টিভ মুডে থাকার চেষ্টা করি। চেষ্টা করেন এবং এটা খুলে ডাক্তার এবং রোগীরও কিন্তু আমার একটা মনে হয় ভালো সেটার লাগার একটা effect পড়ে। একটা খুব এরকম, মানে যদি ছোটবেলার সাথে তুলনা করতে বলি, এখন তো বাস্তবতা অনেক ডিফারেন্ট হয়ে গেছে। এরকম কোনো কিছু আপনার মনে পড়ে কিনা, যে ছোটবেলাটা ওইরকম ভাবে কাটতো কিন্তু ডাক্তার হওয়ার পরে একটু ডিফারেন্ট হচ্ছে? শুধু ডাক্তার হওয়ার জন্য ডিফারেন্স এরকম বলবো না। আমার মনে হয় যে এখনকার আমাদের যে আর্থসামাজিক অবস্থান, আমরা অলমোস্ট তিনজনই বোধহয় মোটামুটি কাছাকাছি বয়সেরই হব, 1-2 বছর গ্যাপ থাকবে। তো আমাদের ছোটবেলাটা 90 দশকের। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, আমাদের ছোটবেলাটার ঈদের হিস্ট্রি অলমোস্ট সেমই হবে সবার ক্ষেত্রে। যে দেখা যেত যে হয়তো বছরে নতুন ড্রেস আমরা সেই ঈদেই হয়তো পেতাম, এবং সেটা রোজার ঈদে, কোরবানি ঈদেও না। এখন তো সারা বছরই আসলে ড্রেস থাকে। অনেক সময় থাকে যে ঈদের জন্য আলাদা করে কিছু কিনেছি, এটা হয় না অ্যাকচুয়ালি। দেখা যায় হয়তো ড্রেস আছে একটা নতুন কেনা, সেটাই হয়তো বললাম যে না এটা আমি ঈদেই পরবো, কিন্তু ঈদের জন্যই হয়তো কিনেছি, এরকম না। কিন্তু ছোটবেলার ঈদ তো আসলেই আমাদের অন্যরকম ছিল। নতুন একটা জামা, নতুন জুতা, এবং সেই জামাটা কাউকে দেখানো যাবে না, লুকিয়ে রাখা, অন্যদের চাইতে ডিফারেন্ট হতে হবে, সারা রাত ঘুম না আসা, ঈদের আগের রাতে ঘুম হবে না, সারা রাত জেগে থাকা, কখন সকাল হবে। তো আমার মনে হয় যে এখন তো আসলে আর্থসামাজিক অবস্থান বা বয়সের সাথে সাথে এই অনুভূতিগুলো তো আসলে চেঞ্জ হয়ে গেছে। আমার মনে হয় যে আমার বাচ্চারাও হয়তো আমাদের ওই ছোটবেলায় যে এক্সাইটেশনটা কাজ করেছে নতুন জামা জুতা নিয়ে, আমার মনে হয় ওদেরও আমাদের মতো হয়তো অতটা কাজ করে না। অনেক ধন্যবাদ তানজিনা আপু। আমি আপনার কাছে জানতে চাবো, আপু যেরকম এই যে ঈদের ড্রেস, মানে সিক্রেসির একটা বিষয় ছিল যে নিজের জামা এটা আমি কাউকে শেয়ার করব না, সারপ্রাইজ থাকবে ঈদের দিনের জন্য, আপনারও কি ছোটবেলাটা এরকমই সেম? ছোটবেলায় আসলে হ্যাঁ এই ব্যাপারটা ছিল যে যেটা ঈদের ড্রেস একটাই কেনা হতো তখন, একটা বা বেশি হলে দুটা। হ্যাঁ, এর চেয়ে বেশি আসলে তখন কেনা হতো না। আপু যেটা বললেন আর কি, যে এখন দেখা যায় যে আমরা সারা বছরই কিছু না কিছু কিনছি, কিন্তু তখন হচ্ছে ঈদের জন্য একটা ফিক্সড একটাই, সারা বছরই দেখা যেত ঈদেরটাই স্পেশাল হবে খুব। হ্যাঁ, ওটা একটু লুকিয়ে রাখার চেষ্টা করতাম যাতে কাজিনরা কেউ দেখে না ফেলে। হ্যাঁ, আর আমার ক্ষেত্রে আরেকটা আমি ঘটনা একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমার ছোটবেলায় ঈদ বলেন বা অন্য যে কোনো ব্যাপারে আমার আব্বু অনেক ক্রিয়েটিভ ছিল। দেখা যেত যে আমার আব্বু আমার ড্রেস ডিজাইন করতো আর আম্মু সেটা মেক করতো। তো মানে আমারগুলো আমি মানে একটু ইউনিক করার চেষ্টা করতো। আমার আব্বু মাঝে মাঝে আব্বু নিজেও সেলাই করতো, আম্মুও সেলাই করতো। মানে দেখা যেত যে ম্যাক্সিমাম টাইম আমি যতটা না কিনে পড়েছি, আবার পাশাপাশি আব্বু বা আম্মু একটা মেক করে দিচ্ছে, এরকমও ছিল। তো আমার এখন হঠাৎ আপনি ছোটবেলার ঈদ বলার পরে আমার এখন ওটা মনে পড়লো আর কি, যে আব্বু আমার ড্রেস ডিজাইন করে দিত, আম্মু মেক করতো। মানে বাবা মা মিলে মেয়ের জন্য যে এইটার যে একটা অনুভূতি, আমরা এই বিষয় নিয়ে গল্পটা আরো আগিয়ে নিয়ে যাব। নিব ছোট্ট একটি বিরতির পরে আমরা ফিরবো এই একই আড্ডায়। বিরতির আগেই আমরা শুনছিলাম আপুদের ছোটবেলার ঈদের যে ড্রেসের গল্প। ছেলেদের ওরকম থাকে না। আমি শাহিন ভাই আপনার কাছে এখন জানতে যাব, আপনার ছোটবেলার ঈদের মানে স্মৃতিগুলি কিরকম ছিল? হ্যাঁ, আপু যেটা বলেছেন যে ছোটবেলার ঈদ আর এখনকার ঈদ ডেফিনেটলি বিরাট পার্থক্য। আমার ছোটবেলাটা কেটেছে আমার গ্রামে। আমার একদম বলা যাচ্ছে যে দক্ষিণাঞ্চলের শেষ
প্রত্যন্ত অঞ্চল, হ্যাঁ, গলাচিপা থানার চরবিশ্বাস ইউনিয়ন। সেখানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি। 8 থেকে দেন আমি শহরে মুভ করি। তো ছোটোবেলাটা আপুরা যেটা বলেছেন যে ওনারা ড্রেস লুকিয়ে রাখতেন, আসলে লুকিয়ে রাখাটা তো ছেলেদের খুব একটা বেশি মানানসই না, আমরা ওটা লুকিয়ে রাখতামও না। ছোটোবেলা থেকে ঈদের যে মার্কেটটা, সেটা আমরা আমার ঢাকাতে আমার বড় ভাই বড় বোন থাকতো, চাচারাও থাকতেন। তো ঈদের শপিংটা আমাদের জন্য ঢাকা থেকে করে তারপরে গ্রামে পাঠাতেন। তো আমরা ওইটার জন্য ওয়েট করতাম যে কবে আমার ড্রেসটা আসবে, কবে আমাদের শপিংটা আসবে। আমার ছোট ভাই ছিল, আরও ছোট বোনও ছিল, গ্রামে থাকতো বাবা মার সাথে। কিন্তু বড় ভাই বড় বোন এরা চাচার সাথে ঢাকা থাকতো। তো প্রতি বছরই তারা আমাদের জন্য মার্কেট করে ঈদের শপিং করে গ্রামে পাঠাতেন। ওইটার জন্য ওয়েট করতাম। এটা আমাদের জন্য আমার জন্য খুবই এক্সাইটেড যে কবে সেই দিনটা আসবে, নাম্বার ওয়ান। আরেকটা আমার খুব মনে পড়ে ছোটোবেলাতে, যখন ক্লাস 1, 2, 3 এরকম পড়তাম, তখন আমরা ঈদের দিনটাতে কিভাবে আমরা কাটাবো, তখন তো আমরা রোজাও রাখতাম না। ছোটোবেলাতে রোজা রাখাটা হয়তো অর্ধেক রোজা রাখতাম, যে বাবা মা বলতো যে রোজা প্র্যাকটিস হিসেবে সকাল থেকে সেহরি খাও, 12টার সময় ভেঙে ফেলো, অর্ধেক হলো, আবার আর একদিন 12টার থেকে না খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো, আর অর্ধেক হলো, দুইটা মিলে একটা হলো আর কি। এভাবে করে প্র্যাকটিস করাতেন আর কি। তো ওইভাবে রোজা রাখতাম আর কি। আর ঈদের দিনটাতে বিশেষ করে যখন ঈদের দিন আসে, তখন তো নামাজ পড়ার একটা ব্যবস্থা থাকে, এবং নামাজের আগে গোসল করতে হয়। অবশ্যই নতুন ড্রেস পরে গোসল করতে হবে। তার আগে আমাদের এলাকাতে গ্রামে তখন একটা পাওয়া যেত, সুলেখা নাম হয়তো জেনে থাকবেন। এটা রেড কালারের গুঁড়ো পাউডার, ওটাকে পানির সাথে গোলাইলে লাল কালার ধারণ করে। তো ওটা আগে গ্রামে গঞ্জের দোকানে, মুদি দোকানগুলোতে পাওয়া যায়, 1 টাকা দিয়ে 4টা পাওয়া যেত। তো ওটা কিনে আমি, আমার ছোট বোন, আরও বাড়ির আশেপাশে যারা ছিলেন ওদেরকে সবাইকে একসাথে মিলে পানিতে গুলিয়ে ওটাকে নখে, পায়ে, চারপাশে মেয়েদের মতোই করে সাজতাম বলা যাচ্ছে যে ছোটোবেলাতে। তো এটা খুবই মনে পড়ে আমার এই মুহূর্তে, যে ওই রকম সুলেখার কালিটা এখন অবশ্য নাই। আলতা বলতো, আলতা ঠিক না, আলতা সুলেখার মতোই। তো ওইভাবে সেজে গুজে পাঞ্জাবি পরে আমরা নামাজে যেতাম আর কি। বাহ, মানে এই যে মানে মাটির যে একটা মানে ভালো লাগার গল্প, এগুলি এখন আমাদের আসলে উঠে যাচ্ছে। এখন ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে আমাদের ঈদটাও এখনকার ঈদটা যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঈদ সেলিব্রেশনটা পাঠাচ্ছে, এই বা ফেসবুকে আমরা দেখাচ্ছি জামাটা, সেটাই হয়ে যাচ্ছে ঈদের ইয়েটা। আমি হচ্ছে গিয়ে আজিমুন আপু, আপনার কাছে আবারও এই গল্পে আসবো যে এই যে সেজে গুজে যাওয়া, মানে একটা ঈদের মধ্যে একটা কিন্তু রুটিন ওয়ার্কের মতো, ছেলেরা যেরকম নামাজে যাবেন, আত্মীয় স্বজনের বাসায় মিষ্টি টিষ্টি খেয়ে তারপরে বিভিন্ন জায়গায় যাওয়া, এইরকম ঘোরাটা কিরকম হতো? ডিউটিতে থাকলে তো থাকলেনই, আর যখন ডিউটিতে থাকতেছেন না তখন কিভাবে কাটান? ছোটবেলার তো সারাক্ষণই ঘুরতে থাকা, মানে বাসায় তো আমরা থাকতামই না। একদম সকালবেলা উঠে ড্রেস পরে, তখন যেটা ছিল যে ঢাকার যেটা হয়, গ্রামের বাড়িতে তো আত্মীয় স্বজনরা কাছাকাছি থাকে, ঢাকায় তো আসলে প্রতিবেশীরাই দেখা যায় আত্মীয় স্বজন হয়ে যায়, এবং নেইবাররাই তখন এত বেশি ক্লোজ হয়ে যায়। তো দেখা যেত যে আমরা যে শুরু করেছি, বাসায় ওই দিন আর খাওয়া হতো না, এই বাসা ওই বাসা, ফ্রেন্ডদের বাসা, সারাদিন হয়তো বাসার বাইরেই থাকছি। এবং সালামি নেওয়ার যে ব্যাপারটা, এটা তো এখনো খুব একটা ট্রেন্ডি বিষয়। তো আমরা আরো বেশি এক্সাইটেড ছিলাম সালামি, এবং তখন তো আমাদের সালামি খুব বেশি ছিল না, তখন 5 টাকা 10 টাকা 50 100 2 টাকাও ছিল সালামি নেওয়ার একটা বিষয়। এবং অত ছোট থাকতে একটা ভ্যানিটি ব্যাগ ক্যারি করা, যে আমি ওটার ভিতরে হচ্ছে সালামিটা রাখবো, এটা সারাদিনই চলতে থাকতো। বাসায় হয়তো আসতাম একদম সন্ধ্যার পরে, এবং আব্বা আম্মা ওই ফ্রি এটাও দিয়ে রাখতো যে ঠিক আছে ইউ ক্যান গো। তো ঈদের দিনটা আমার অ্যাকচুয়ালি এখন বের হওয়া হয় না। আমি আমার কোনো কলিগের বাসায় বা আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় যদি যাওয়ার থাকে, সেটা আমি তার পরের দিন বা তার পরের দিন ট্রাই করি যাওয়ার জন্য। কিন্তু ঈদের দিন আমার বাসাতেই সবাই আসে, আমি ট্রাই করি আর কি অন্যদেরকে আমার বাসায় ওই দিন আনার জন্য। তার মানে আপনি হচ্ছে গিয়ে বাড়ির মানে পুরো ফ্যামিলি গার্জিয়ান হিসেবে এখন অনেকটা এরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু এই যে ঘুরতে যাওয়াটা, মানে আগে যেরকম যেতেন বাসার বিভিন্ন প্রতিবেশী বা আত্মীয় স্বজনের বাসাতেও পরে গেলেও যেটা যেতেন, এখন ডাক্তার হয়ে যাওয়াটার ফিলিংসটা বা প্যাটার্নটা কিরকম চেঞ্জ হয়েছে? এখন প্যাটার্নটা যেটা হয় যে যেখানেই যাই, যদি নন ডাক্তার কোনো ফ্যামিলিতে যাই তাহলে চিকিৎসা, যে ডাক্তার কেউ একজন আসছে, এবং যেহেতু জানে যে ডায়াবেটিসের ডাক্তার এবং হরমোনের ডাক্তার, থাইরয়েড আর ডায়াবেটিস যদি আসে তাহলে তো হলোই আর কি, যে ওনারাও ওই একটা ট্রিটমেন্ট তখনই একটা নিয়ে নেবে। আমার সুগারের এই অবস্থা, সুগারটা একটু অ্যাডজাস্ট করে দাও, মানে ওখানে যেও দেখা যায় আসলে ডক্টরই করতে হয় আর কি। এবং ইভেন এমনও হয় যে আমরা যদি গ্রামের বাড়িতেও যাই, আমার একটু
ইয়ে লাগে যে আমি তখন হয় কি যে একটু হয়তো স্পেস চাই, যে আমি একটু আমাদের জন্য সময় বের করার জন্য গিয়েছি, কিন্তু তারপরেও হয়তো দেখা যায় আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী গ্রামে যারা আছেন, যে ডক্টর আসে, আমার হাজব্যান্ডও যেহেতু ডক্টর, ওনারা চলে আসেন। তবে এটা বলবো যে আসলে ওই যে আজকের প্রোগ্রামের যে আসলে থিমটা, যে সেবাই আনন্দ, দিন শেষে কিন্তু ভালো লাগে, ভালো লাগা কাজ করে সবার জন্য। তানজিন আপু, এই যে মানে মানুষের সেবা দিতে হয় ঘুরতে গেলেও, জি। কেমন ফিল করেন? মানে আপনার ডেফিনেটলি আমাদের ভালোই লাগে, কিন্তু ওই যে মাঝে মাঝে যে নিজস্ব একটু টাইম, আমি একটু ঘুরতে আসছি, একটু ভালো জিনিসটা দেখবো, কিন্তু পারা যায় না। কিভাবে আপনি এটা ডিল করেন এবং কেমন ফিল করেন? খারাপ কখনো ফিল করিনি, সবসময় ভালোই লেগেছে। মানে ঘুরতে গেলেও যদি কেউ একটা পরামর্শ চায়, সে ব্যাপারে যদি একটু পরামর্শ দিয়ে হেল্প করতে পারি। আর আপু যেটা বললেন আর কি, যে অ্যাজ এন এন্ডোক্রাইনোলজিস্ট, হ্যাঁ, দেখা গেল যে মানে ব্লাড সুগার এটা একটা ঈদের পর একদম কমন ইস্যু। আর ওইটা তখন সবাই একটু পরামর্শ চায়, এবং ওই ব্যাপারে যদি একটু হেল্প করতে পারি, এটা খুব একটা আসলে খারাপ লাগে না। আগে যেরকম ছোটবেলায় সকাল থেকে একটা ঘোরা, তারপর হচ্ছে দিন শেষে একদম বাড়ি ফেরা, এবং হচ্ছে সালামির একটা ব্যাপার ছিল, এখন হচ্ছে সেটা চেঞ্জ হয়ে এখন দেখা গেছে যে সালামি আমাদেরকে দিতে হয়। আর হচ্ছে ঘুরতে গেলেও দেখা গেল বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে এবং ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, হাজব্যান্ড সহ বাইরে কোথাও গেলাম, বাইরে গিয়ে আবার কারো বাসায় হয়তো দাওয়াত থাকলো, দাওয়াতে গেলাম। আপুদের কাছ থেকে তো জানলাম যে তারা কিন্তু এই যে ফ্যামিলিতে দিতে হয়, ডেফিনেটলি আপনার স্ত্রী ভাবি তিনি এই কাজটা করে। আপনি কিভাবে ঈদের দিনটা পার করেন? ঈদের দিনটা আসলে দুইভাবে বলা যায়। একটা হলো বিয়ের আগে, বিয়ের পরে। বিয়ের আগে আমি প্রতি বছরই গ্রামে যেতাম ঈদ করতে। বিয়ের পরেও কয়েকটা বছর মেনটেন করছি, তারপরে আর যাওয়া হয় না। যেতে গেলে অনেক দেখা যাচ্ছে যে ভিড় হয় লঞ্চে। আমরা তো সাধারণত আমাদের যে এলাকা যেতে হয় এটা লঞ্চ, বাই লঞ্চ। তার ঈদের দিনই প্রচণ্ড ভিড়। তো এরকম অনেক সময় অনেক দুর্ঘটনারও শিকার হয়েছি, আল্লাহর রহমতে আল্লাহ সেভ করেছেন। তো এখন আর যাই না, যাওয়া হয় না। বাবা মাও চলে আসছেন, যদিও বাবা আমার লেট হয়েছেন গত 3-4 বছর। মা আছেন শুধু, মা এখন ঢাকাতেই থাকেন, তো এখন ঢাকাতেই থাকি। তো যদি গ্রামের কথা বলি, তখন তো খুব এক্সাইটেড হয়েই যেতাম গ্রামে, যে সবাই মিলে একসাথে যেতাম, একসাথে ঈদ করব, নামাজ পড়ব, নামাজ শেষে বাড়ি বাড়ি যেও সেমাই খাওয়া। তো এটা একটাই খুব এনজয় করতাম, এবং প্রচুর টাইম থাকতো। বন্ধুরা যাদের সাথে দেখা হতো না, সবাই অনেক জায়গায় অনেক কাজে বিজি, ওই ঈদের সময়টাই সবাই একসাথে হতো, একসাথে দেখা করতাম এবং ঘুরে বেড়াতাম। আর এখনকার যে লাইফ, এখন তো বিভিন্ন রকমের দায়িত্ব, ফ্যামিলিয়াল, সামাজিক, আর নিজের আর্থিক, বিভিন্ন রকমের চিন্তা, বিভিন্ন রকমের দায়িত্ব। সো ঈদটা এখন আর ওরকম না, বলা যায় যে একরকম ফিকে হয়ে গেছে আর কি। এখন জাস্ট দায়িত্বের উপর দিয়ে বন্টন করতে হয়। আগে সালামি নিতাম, এখন সালামি দেই, এটাই। তো ওটা একটা টেনশন থাকে, কাকে কত দিব, নতুন টাকা আনতে হবে, কারণ পুরান টাকা দেওয়া যাবে না। ঈদের সময় অবশ্যই নতুন টাকা, আমি প্রতি বছরই নতুন টাকা কিনে সেটাকে এখন যারা আছে ভাইগনা ভাস্তি, ওদেরকে নতুন টাকা দিই এবং ওরা খুব খুশি হয়, এবং নতুন টাকাই দেওয়ার আমি চেষ্টা করি, পুরান টাকা দিই না সাধারণত। আর মার সাথে দেখা করি ঈদের দিন। এখন যেটা করি, সকালবেলা উঠে নামাজ পড়ি, বাচ্চাকে উঠাই। এখন বাচ্চাকে নিয়ে মসজিদে যাই, নামাজ পড়ে তার বাচ্চাকে নিয়ে মার সাথে দেখা করি। মা পাশেই থাকে আমাদের, বোনের বাসায় দেখা করি। তারপরে বাসায় এসে ওয়াইফকে নিয়ে তার বাসায় যাওয়া, খাওয়া, এভাবেই কেটে যাচ্ছে আর কি। খুবই মানে যদিও একটা ধারাবাহিক একটা রুটিনের মধ্যেই ঈদটা চলে আসছে, কিন্তু তারপরে ওই আনন্দের মধ্যেই আমাদের খুঁজে নিতে হয়, মানে সব কিছুর মধ্যে আনন্দ। আর নিব ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আমরা আবার এই আড্ডাতে ফিরে আসবো। বিরতির আগেই আমরা শাহিন ভাইয়ের কাছে গল্প শুনতেছিলাম যে এই যে রুটিন ঈদের যে মানে ধারাবাহিক জীবন, সেটা কিন্তু সবসময় যে আমরা আনন্দই পাই ঈদের মধ্যে তা কিন্তু না। আমাদের মানে ডেফিনেটলি এই কাজের মধ্যে যখন ভালো কিছু আউটকাম হয় ভালো লাগে, কিন্তু সব কিছু তো আমাদের হাতে থাকে না। অনেক ইনসিডেন্ট হয়ে যায়, যেমন আপুর কথাটাই যদি বলি, ওই দিনের ঘটনাটাই অন্যরকম হতে পারতো, এবং তখন দেখা যেত একটা বিষণ্ণতা নিয়েই আপনার পরে পুরো দিনটা কাটতেছে। এরকম কি কোনো গল্প আছে আপনার, যে দাদা দাদি বা বাবার সাথে বা সাধারণ হাসপাতালে যেই স্মৃতিটা আপনাকে আসলে ঈদের দিন আসলেই একটু বিষণ্ণতা তৈরি করে? হ্যাঁ, আমরা আসলে মানুষ তো, মানুষ
সুখের গল্প দুঃখের গল্প অবশ্যই থাকে। ঠিক এই মুহূর্তে আমার যেটা মনে পড়তেছে আমার একটা দুঃখেরই বলা যাচ্ছে, আমার দাদিকেই নিয়ে একটা গল্প। কোনো একটা ঈদের আগে দাদি আমাদের ঢাকায় থাকতেন, উনি আমার চাচাদের সাথে, আমরা তো আমার বাবা মার সাথে গ্রামেই থাকতাম। তো কোনো একটা ঈদের আগে তিনি বাড়িতে গেছেন এবং সেই বাড়ি যাওয়াটাই তার শেষ বাড়ি যাওয়াটা আর কি। তিনি তার যে ফ্যামিলি ছিল, তার ভাই, তাদের সাথে দেখা করছেন, দেখা করে লাস্ট এসছেন আমাদের বাড়িতে। তো আমি আমার দাদির সাথে খুব অ্যাটাচ ছিলাম। তার কোনো কিছু লাগলে আগিয়ে দেওয়া, তার ওষুধটা তুলে দেওয়া, পানির গ্লাসটা এনে দেওয়া। তো ওই দিনটা ছিল কোনো একটা শুক্রবার আর কি। তো শুক্রবার দিনটা দাদি ঘুমাচ্ছিলেন আমাদের বাড়িতেই। তো আমি তখন 7-8 বছর হবে তখন ওই যে গ্রামে আমরা করতাম, দাদি আসছে খুশি, তো দাদিকে কী খাওয়াবো সেটা একটা টেনশন থাকতো আমার মাথায়। যদিও টেনশনটা আমার না, কিন্তু আমাকে একটা আলাদা থাকতো যে দাদিকে আমি কীভাবে আপ্যায়নটা করবো। তো তখন ওই যে গ্রামে গঞ্জে খাল বিল থাকতো ডোবা, তো ওখানে মাছ থাকতো আর কি। তো আমরা ওই মাছ ধরতাম, ঝাঁকি জাল বলে, ঝাঁকি জাল দিয়ে প্রতিদিন ওই পানি উঠলে, জোয়ারের পানি, তখন ঝাঁকি জাল নিয়ে চলে যেতাম, মাছ ধরে আনতাম। তো ওই দিন শুক্রবারটাও আমি সকালবেলা জুমার নামাজ পড়তে হবে সেটাও মাথায় আছে, সকালবেলা আমি ওই ঝাঁকি জাল নিয়ে আরও 2-3 জন বন্ধু বান্ধব নিয়ে মাছ ধরতে চলে গেছি যে দাদিকে আজকে একটা মাছ খাওয়াবো। তো অনেকক্ষণ হলো, সকাল 10টা-11টার দিকে শুরু করেছি, কোনো মাছ পাইনি। লাস্ট যখন জুমার নামাজও চলে আসতেছে, টাইম হয়ে যাচ্ছে, জামাজে যেতে হবে, তখন বলছি যে সবাই বলতেছে ঠিক আছে আজকে আর মাছ পাবি না, চলে যাই, আমরা সবাই চলে যাই। তাই আমি বলছি যে না, আরেকটু দেখি, এবং শেষ একটা জাল মেরে দেখি যে পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ শেষ জালে একটা মাছ উঠেছিল ওই বিল থেকে। তো মাছটা উঠিয়ে নিয়ে আমারও তো খুব খুশি যে কোনো মাছ পাইনি। লাস্টে একটা মাছ পেলাম, দাদি দেখে খুব খুশি হবে, জাস্ট নিয়ে গেলাম। খুব মাছ জাল উঠিয়ে মাছটা জালের থেকে না ছাড়িয়ে ওই জাল সহ বাড়ির দিকে দৌড় যে কখন দেখাবো যে দেখি দাদি ঘুমিয়ে আছেন। উনি উঠানো নিষেধ, যেহেতু ঘুমিয়ে আছে মুরব্বী মানুষ, মাকে বললাম দাদিকে দেখাও যে মাছ নিয়ে আসছি। দাদিকে আর উঠাতে দেয় নাই আর কি, সে যে ঘুমাচ্ছে ঘুমাক, অসুবিধা নেই, মাছটা সে পরে উঠা দেখবে না, যে ততক্ষণে মাছ কাটা শেষ, আর দেখতে পারে নাই। তো আমিও গোসল টোসল করে শুয়ে পড়ছিলাম। তো শুয়ে পড়ার পরে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়, নামাজের আগে এটা ঘুমটা ভেঙে যায়। কেন ঘুম ভেঙে গেলো, হঠাৎ তাকিয়ে দেখি যে কান্নার আওয়াজ, সবাই কান্না করতেছেন। আমি বললাম কেন কান্না করবে, সামনে গিয়ে দেখি যে দাদি আর কথা বলছে না আর কি। অনেক চেষ্টা করা হলো, ডাক্তার আসলো, দেখে যে দাদি আর নাই, মাছটা দেখাতে পারলাম না আর কি। এটাই আমাকে প্রতিবারই নাড়া দেয় আর কি, প্রতি ঈদে, যে আমি দাদির শেষ স্মৃতি এটা আমার সাথে, দাদির সাথে। এইরকম ছোট ছোট ইমোশনাল গল্পগুলি আমাদের আসলে এই যে এতদিন পরও আপনার মনে আছে, এবং আপনি এই গল্প শেয়ার করতে গিয়েও নিজে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। সো এই জিনিসগুলি আসলে একটা মানুষ হিসেবে আমাদের অনুভূতির তাড়নাটাই তৈরি করে। এটা আমি আজিমুন আপু আপনার কাছে মন খারাপের গল্প খালি বলবো না, কিন্তু এমন কোনো কি স্মৃতি আছে যেটা ধরেন ঈদের সময়টাকে আসলে একটা ভয় বা একটা মন খারাপের যে স্মৃতি টেনে আনে, এরকম কোনো কিছু কি আছে? আছে, ডেফিনেটলি। যেটা হচ্ছে আমি যখন মেডিকেলে ঢুকলাম, যেটা আমার ফার্স্ট ইয়ার, আমি 2001-02 ব্যাচ, তো আমাদের সেশন শুরু হয়েছিল 2002-এ। ফার্স্ট ইয়ারে আমরা ঈদের ছুটিতে বাসায় আসলাম, ওটা কোরবানি ঈদ ছিল। তো আমার আব্বা আরও আগে থেকে একটু অসুস্থ ছিলেন, আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই, প্রিপারেশন নিচ্ছি, আব্বা স্ট্রোক করলেন। তো 2বার স্ট্রোক করার পরে আব্বা বেড রিডেন হয়ে গেলেন, এবং উনি আর কাউকে চিনতেন না, শুধু আমার আম্মাকে চিনতেন। তো যেটা হচ্ছে ওই টাইমটাতে আমি যেহেতু আসলে অ্যাডমিশন টেস্ট নিয়ে অনেক বেশি বিজি ছিলাম, তারপরে তো মেডিকেলে চান্স পেয়ে গেলাম, আব্বাকে যে সেবা করা ওইটা আসলে আমার হয়নি। তো এইটা আমাকে এখনও কষ্ট দেয় যে আমি এত পেশেন্টকে সেবা করি, ইভেন এই বয়সের কাউকে দেখলেও আমি খুব টাচি হয়ে যাই তখন, যে আমার আব্বার মতোই বয়সী, আমি ওই সময়টা পারিনি। তো ওটা কোরবানি ঈদ ছিল, আমি কোরবানি ঈদের দিনই আমার বাবা আসলে মারা যান। আমরা আসলে প্রিপারেশন নিচ্ছিলাম, আমার ভাইরা নামাজে যাবে, আব্বা তো বেড রিডেন, উনি তো করতে পারেন না। আমরা ওই আম্মার সাথে রান্নায় ব্যস্ত ছিলাম। তো আমার ভাইরা নামাজে যাওয়ার আগে জাস্ট আব্বাকে পায়ে ধরে সালাম করার জন্য আসছেন, তখন দেখলেন যে ওনার পা ঠান্ডা, পা একদম ঠান্ডা।
পরে দেখা গেলো যে আসলে আব্বা মারা গেছেন। তো যেটা হয় এরপর থেকেই আসলে কোরবানিটা আমাদের কাছে আসলে একটা ইস্যু যে আব্বা এই দিনে মারা গিয়েছেন। তো এইটা আমার জন্য আসলে মৃত্যু তো আমাদের সবার জন্য লেখা আছে, এটা তো হবেই, কিন্তু আমার জন্য যেটা কষ্ট কি যে আমি ডক্টর হিসেবে কত পেশেন্টকে কত সেবা করছি, কিন্তু আমার আব্বাকে আসলে ওই টাইমে আমি কিছুই করতে পারিনি। ফার্স্ট ইয়ারে ছিলাম, মেডিকেলের অ্যাডমিশন টেস্ট এই প্রিপারেশনগুলো ছিল, তো এইটা আমার আসলে সবসময় একটা কষ্ট দেয় যে বাবার জন্য আসলে আমার কিছুই করার কোনো সুযোগ ছিল না। ঈদের দিনেই আব্বা মারা যান। খুবই খুবই একটা মানে আবার একটা খুব ভালো দিনেই তার মৃত্যুটা হয়েছে, সেটাও একটা খুব ভালো, কিন্তু আসলেই খুবই কষ্টকর একটা স্মৃতির মধ্যে। আমি তানজিনা আপু আপনার কাছেও মানে যদিও আজকে আমরা আনন্দের আড্ডাটা নিচ্ছি, কিন্তু এই রকম কষ্টগুলিও আসলে একটা তৃপ্ত দেয় যে আমার একটা ঈদ গেছে ওই রকম কষ্টের, বাকি ঈদগুলি তো আমার আনন্দে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মানে এইটা আল্লাহর কাছে তো শুকরিয়া যে আমার এতগুলি ঈদের মধ্যে একটা ঈদ খারাপ গিয়েছে। সো আপনার কি কোনো এরকম স্পেশাল খুব কষ্টের আছে? হ্যাঁ, আমারও এরকম একটি ঈদ আছে, যেটা হচ্ছে 2015-এ। হ্যাঁ, তখন হচ্ছে আমি সরকারি চাকরির প্রায় এক বছর। তো আমার আব্বু তখন 2015-এর মার্চ মাসে আব্বুর ব্রেন টিউমার ধরা পড়ে। ব্রেন টিউমার ডায়াগনোসিস হয়। এর মধ্যে হচ্ছে আমরা ওনাকে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট করাই নিয়ে আসি ইন্ডিয়া থেকে। এরপর হচ্ছে আব্বুর একটা রেডিওথেরাপির একটা সেশন চলে। এই রেডিওথেরাপি সেশন চলার শেষের দিকে হচ্ছে আব্বুর হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত হয়। এর মধ্যে হচ্ছে নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ার পর আমরা ওনাকে ঢাকাতে রেডিওথেরাপি দেওয়ার পর নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ার পর একদম তখন একটু খারাপের দিকে যাচ্ছিলো। আর আমার হোম ডিস্ট্রিক্ট আসলে চিটাগং, তো আব্বুকে তখন চিটাগং নিয়ে যাই। চিটাগংয়ে তখন আব্বু আইসিইউতে ভর্তি হয়, সরাসরি আব্বু আইসিইউতেই নিয়ে যাওয়া হয়। তো ওইবার ঈদে পুরা ঈদ রোজা প্লাস হচ্ছে ঈদের এক সপ্তাহ পর্যন্ত প্রায় 3 উইকস আমি 3 উইকস ছুটি নিয়ে আমি 3 উইকস হচ্ছে আমি আর্ন লিভ নিয়েছিলাম। তখন আমি আর্ন লিভ নিয়ে আমি 3 উইকস আমি হসপিটালে কাটিয়েছি। ইভেন ঈদের দিনটাও আমি হসপিটালে কাটাই। আর হচ্ছে কি তখন আমার হাজব্যান্ডও হচ্ছে আমার শ্বশুরবাড়ি আবার হচ্ছে ঢাকায়। তো আমার হাজব্যান্ডও আবার হচ্ছে মানে ওদের বাসায় না করে আমার সাথে আমার হসপিটালে চিটংয়ে আমার সাথে ঈদ কাটায়। তখন আমার বেবিরা হয়নি আর কি তখনও। তো ওই ঈদটা আসলে আমার প্রতিবার আসলে রোজার ঈদ আসলে আমার ওই দিনটার কথা মনে পড়ে যে আমি একটা ঈদ পুরাটাই আমি বলতে গেলে হসপিটালে কাটিয়েছি। ওই ঈদের দিনেও হসপিটালে আমরা আলাদা রুমে ক্যাবিনে ছিলাম, আর আব্বু তো আইসিইউতে। ঈদের প্রায় এক সপ্তাহ পরে আব্বু আসলে মারা যায় আর কি। তো আসলে প্রতিবার ঈদ আসলে আসলে এটা কিন্তু আমার আসলে এখনো মনে পড়ে যে একটা ঈদ আমি হসপিটালে বসে মানে কাটাতে হচ্ছে, মানে কাটিয়েছি একটা ঈদ মানে হসপিটালে আপনি ডাক্তার না, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট হিসেবে আমি মানে আপনার অভিজ্ঞতাটা তাহলে দুই পক্ষ থেকেই হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। মানে খুব ইমোশনাল একটা গল্পের মধ্যে আমরা চলে আসছি। তারপরে নিব ছোট্ট একটি বিরতি পরে আমরা আবার এই আড্ডাতে ফিরবো আনন্দের কোনো গল্প নিয়ে। শাহিন ভাইয়া, বিরতির আগে তো আমরা অনেক ইমোশনাল গল্প শুনলাম। প্রত্যেকের জীবনে আসলে মানে দুই পাশেই আমরা থেকে দেখেছি যে খারাপ সময় ভালো সময় কীভাবে থাকে। এই জন্য আমারও এরকম যে গল্পগুলি আছে সেগুলি আমাকে নাড়া দেয় এবং আমি ইন্সপায়ার্ড হই। আসলে ওই লোকটা আমার ওই রকম খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আই ট্রাই মাই সেলফ মানে গিভ মোর, যেন আমি ওই পয়েন্টটাকে ওই রকম ফিল না করাই। ঈদের সময় এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে আপনারা সবাই গত এক মাস মানে রোজার মাসটা পুরাটুকু মানুষদের স্পেশাল অ্যাডভাইস দিয়ে করেন। ঈদের সময় কি এমন কোনো পরামর্শ আছে যে পরামর্শ ফলো করলে প্রত্যেকে ঈদটা খুব আনন্দময় করে কাটাতে পারবে? হ্যাঁ, অবশ্যই আপনি ঠিকই বলেছেন যে অ্যাজ এ এন্ডোক্রাইনোলজিস্ট মানে ডায়াবেটোলজিস্ট, ডায়াবেটিসের ডাক্তার হিসাবে গত একটা মাস কিংবা এক মাস আগে থেকেই আমরা শুরু করি সাধারণত রোগীটা রোজা রাখতে পারবে কিনা সেটার প্রিপারেশনটা শুরু হয় রোজা শুরুর 3 মাস আগে থেকেই। সুতরাং আমাদের টেনশনটা আমাদের চিন্তাটা ওই 3 মাস আগে থেকেই আমরা বলি রোগীদেরকে যে আপনারা যারা রোজা রাখতে চান 3 মাস আগে থেকে প্রিপারেশনটা শুরু করেন, কিছু পরীক্ষা করাই। তারপরে রোজা রাখার দিন থেকে তার যে ওষুধ ইনসুলিন ট্যাবলেট সেগুলোকে অ্যাডজাস্ট করা, অন্তত যেরকম গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে আমরা রোগীদেরকে বলি যে আপনি যেহেতু রোজা রাখতে চান
সেটা আপনার এই ওষুধটা এইভাবে খেতে হবে, এই ইনসুলিনটা এইভাবে নিতে হবে, ডোজটা কমাইতে হবে, কোন সময় নিতে হবে, কিভাবে নিতে হবে, সেই পরামর্শগুলো আমরা রোজার আগেও দিই, রোজার ভিতরেও দিই, ওকে। যাতে করে সে সুন্দরভাবে রোজাটা রাখতে পারে। ঈদের দিন অবশ্যই আরও একটু তাকে কেয়ারফুল হতে হবে, যেহেতু ইসলামই বলে যে ঈদের দিন একটু মিষ্টি মুখ করাতে, হ্যাঁ, কারণ সারা মাসটা রোজা রেখেছে, পরের দিন সকালবেলা একটু মিষ্টি মুখী দিয়েই যেন নামাজে যায়, ঈদের মায়ের দিকে যায়। সেক্ষেত্রে মিষ্টির পরিবর্তে বিকল্প সুগারের পরিবর্তে আমাদের যে আর্টিফিশিয়াল যে সুইটনারগুলো আছে সেগুলো দিয়ে অনেক সময় পায়েস শরবত তৈরি করে সেটা খেয়েও যেতে পারে, যাতে করে তার ডায়াবেটিসটা অত বেশিটা আবার শার্পলি রাইজ না হয়, এবং তার ইনসুলিনটা, তার ট্যাবলেটটা ঠিক আগের অবস্থায় রোজার আগে যে নিয়মে খেত সেই নিয়মেই নিতে বলা হয়, যাতে করে সে সুন্দরভাবে পরবর্তী লাইফটা কাটাতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আমি তানজিনা আপু আপনার কাছে জানতে যাব যে ঈদের দিন এই যে মিষ্টি তো খেতেই হবে এবং সবাই এইটা দিয়েই তো সেলিব্রেশনটা হয়, সারাদিন একটু একটু করে মিষ্টি খাবে নাকি একবারে অনেকখানি মিষ্টি করে সবার বাসাতে বলে বলে না করবে? কি করলে ভালো থাকতে পারে, আনন্দে কাটাতে পারে? আমার পরামর্শ থাকবে ঈদের দিন ডায়াবেটিস রোগীদের প্রতি, যাতে ব্লাড সুগারটা মনিটর করে, হ্যাঁ, ব্লাড সুগারটা মেপে তারপরে যদি অল্প অল্প তো খাবেই, এবং সারাদিন ধরেও বেশি না এবং একটানাও বেশি না, জাস্ট অল্প পরিমাণে খাবে, হ্যাঁ, যতটুকু মানে নিজেকে একটু কন্ট্রোল করে খাবে আর কি। আর তাছাড়া হচ্ছে ব্লাড সুগারটা পরিমাপ করবে, সেই অনুযায়ী হচ্ছে উনি মেডিকেশন নেবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতে চাই, অবশ্যই একটা ঈদের পরবর্তীতে অবশ্যই একটা ফলো আপ ডক্টর ভিজিট করবেন। এটা আমরা সব পেশেন্টদের, সব ডায়াবেটিস পেশেন্টদের বলতে চাই যে পোস্ট রামাদান ফলো আপ যেটা, সেটা অবশ্যই উনি ঈদের পরে ডক্টরদের সাথে, এন্ডোক্রাইনোলজিস্টের সাথে ভিজিট করবেন। অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইস দিলেন, কারণ ঈদের আনন্দ, রোজার মাসের একটা ডিফারেন্ট রুটিন থেকে উঠে আসার পরে অনেকেই ভুলে যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিলেন। আজিমুন আপু, একদম শেষে আপনার কাছে ছোট করে সবার জন্য, মানে শুধু ডায়াবেটিস রোগী না, সবার জন্য ঈদটা আনন্দময় কাটানোর জন্য কোনো বিশেষ পরামর্শ আছে কিনা, সহজ অ্যাডভাইস? যেটা আসলে আমাদের শুধু বাঙালি না, আমার মনে হয় যে সব মুসলিম, অল অফ দ্য ওয়ার্ল্ড, এই ঈদের দিনটাতে কিন্তু একটা স্পেশাল রান্না বান্না করা হয় এবং সেখানে অনেক রিচ ফুডই আসলে রান্না করা হয়। তো আমি যদি আমাদের শুধু পেশেন্ট না, রোগী না, সাধারণ যারা আমরা আছি রোগী ছাড়া, তাদের জন্য, স্পেশালি পেশেন্ট যারা আছে তাদের জন্য, সব ধরনের পেশেন্টদের জন্যই যে আমাদেরকে খাওয়ার ব্যাপারে আসলে একটু সতর্ক হয়ে খেতে হবে। কারণ আমরা কিন্তু অনেক পেশেন্ট পাই যারা অ্যাকিউট হাইপারগ্লাইসেমিক ক্রাইসিস, ইভেন অ্যাকিউট এমআই, স্ট্রোক ডিউরিং ঈদ, মানে ঈদের দিন এটা ডেভেলপ করে তারা এসছেন, অ্যাজ বিকজ অফ টেকিং এক্সেস অফ ফুড, এবং যেহেতু খুবই রিচ ফুড থাকে আর কি। তো আমি সবার জন্য আসলে এই অ্যাডভাইসটা থাকবে যে আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করব, এক্সেসিভ যেন না খাই, যেন ঈদের দিনটা আমরা পরিবারের সাথে আনন্দের সাথে কাটাতে পারি, আমাদের কারো যেন হসপিটালমুখী ইমার্জেন্সি নিয়ে যেন না আসতে হয়, সবার ঈদটা যেন ভালো কাটে আর কি। এটাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের জীবনের গল্প, মানে স্মৃতি এবং ডাক্তার হিসেবে রোগীদের জন্য যে পরামর্শ দিলেন, আশা করি সবার কোনো না কোনোভাবে উপকার হবে এবং আপনাদের গল্পগুলি আমাদেরকে আসলে ইন্সপায়ার করে, মানুষজনকে ইন্সপায়ার করে। ধন্যবাদ আরও একবার সবাইকে এবং ঈদ মোবারক।